আর এখনো কোথাও একটু আরাবুল বাবু হয়তো 75-25 পাঠাতে পারেন না, কোথাও হয়তো বোম বন্দুকের যে মেশিনারি যা তৃণমূলের সাপ্লাই লাইন, সেখানে সাপ্লাইটা কম পড়ে গেছে। এখন মমতার প্রিয় ভাই শওকত মোল্লা আরো বেশি করে বোম বাজছে, আরো বেশি করে মানুষের উপর অত্যাচার করছে, ভোট লুট করছে, তৃণমূলকে রেকর্ড ভোটে জেতাতে পারছে, ভোট লুট করাতে পারছে। স্বাভাবিকভাবে শওকতকে আজকে বেশি প্রয়োজন। শান্তনুবাবু বলেননি সন্দীপ ঘোষ থ্রেট করতেন, তার মেয়েকে রাত 12টায় ফোন করে বিরূপাক্ষরা থ্রেট দিত, আশিস পান্ডেরা থ্রেট দিত। ঠিক যেমন ভাবে জানতেন আরজি করে সন্দীপ ঘোষ কি করে, ঠিক তেমন ভাবেই জানতেন যে সেলাইন ব্যাকডেটেড হওয়ার পরেও তাকে ব্যবহার করা হচ্ছে। ঠিক তেমন ভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন যে আরজি করে নির্যাতিতার পোস্টমর্টম যদি দ্বিতীয়বার হয় তাহলে তার রাজ্যের সরকার ফেঁসে যাবে। তার জন্য আজকে তিনি সবটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, নাটক করছেন। না দেখুন, কালীঘাটের কাকু বিপদে পড়তে পারেন, যেমন পার্থ বিপদে পড়েছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পড়বেন যে এই রাজ্যে যত দুর্নীতির এনার্জি তার নাম অভিষেক ব্যানার্জি। শান্তনু সেন এবং আরাবুল ইসলামকে সাসপেন্ড করলো তৃণমূল, কি অঙ্ক হতে পারে বলুন তো? এই মুহূর্তে দাঁড়িয়ে সাসপেন্ডের অঙ্ক দেখা যাচ্ছে, অপরদিকে দেখা যাচ্ছে শান্তনু সেন যা সুর চড়িয়েছিলেন তাই তো সত্যি। কারণ মেদিনীপুর জেনারেল হসপিটালে প্রসূতির মৃত্যু, ভুল সেলাইনে এমনকি কমিটি 13 জনের যে কমিটি গঠন হয়েছিল তাতেও বলা হয়েছে, তারাও সন্দেহ প্রকাশ করেছে এই ভুল সেলাইনের ফলেই হয়েছে। আমার সঙ্গে রয়েছেন বাম নেতা সৈকত গিরি, কথা বলবো। না দেখুন, তৃণমূল কংগ্রেসের সাসপেন্ড কে করেছেন, কে ঘোষণা করলেন? ঘোষণা করলেন বিজেপি থেকে একজন সাসপেন্ড হওয়া নেতা, বিজেপির রিজেক্টেড নেতা, সে তৃণমূল কংগ্রেসের শাস্তিমূলক যে সিদ্ধান্ত তা জানাচ্ছেন। এতেই পরিষ্কার যে তৃণমূলের জয়প্রকাশ বাবু, জয়প্রকাশ বাবু কে? বিজেপি, আপনি যদি দেখেন একজন নেতা, একদম কংগ্রেস থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল, তার মানে এটাই তো পরিষ্কার যে এই শৃঙ্খলা রক্ষা কমিটি বলুন, শাস্তি বলুন, এই সাসপেন্ড হওয়া বলুন। আচ্ছা, আপনি তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধিকে জিজ্ঞেস করবেন আরাবুল কতবার সাসপেন্ড হলো, কেউ বলতেই পারবে না, কারণ এতবার সাসপেন্ড হয়েছে আর এতবার দলের সম্পদ তাজা ছেলে ঘরে ফিরেছে তার কোনো হিসাব নেই। আসলে আরাবুলরা 11 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের হয়ে ভোট করাতো ভাঙড়ে, বোমাবাজি, লুট, অত্যাচার, সন্ত্রাস, খুন, এই রাজনীতির মধ্য দিয়ে ভাঙড়কে পরিচিতি দিয়েছিলেন আরাবুল ইসলাম, মমতার কাছের ভাই ছিলেন। আর এখনো কোথাও একটু আরাবুল বাবু হয়তো 75-25 পাঠাতে পারেন না, কোথাও হয়তো বোম বন্দুকের যে মেশিনারি যা তৃণমূলের সাপ্লাই লাইন, সেখানে সাপ্লাইটা কম পড়ে গেছে। এখন মমতার প্রিয় ভাই শওকত মোল্লা আরো বেশি করে বোম বাজছে, আরো বেশি করে মানুষের উপর অত্যাচার করছে, ভোট লুট করছে, তৃণমূলকে রেকর্ড ভোটে জেতাতে পারছে, ভোট লুট করাতে পারছে। স্বাভাবিকভাবে শওকতকে আজকে বেশি প্রয়োজন। 11 সালের আগে যে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ভাঙড় জুড়ে, ক্যানিং জুড়ে তৎকালীন সিপিআইএম নেতা শওকত মোল্লার বিরুদ্ধে অভিযোগ করতেন, আজকে সেই শওকত মোল্লা তৃণমূল কংগ্রেসের সম্পদ, আর তৎকালীন তৃণমূলের যে তাজা ছেলে আরাবুল ইসলাম আজকে রিজেক্টেড হলেন। এতেই প্রমাণিত, আমরা যে বারে বারে কথা বলি যে কাজের সময় কাজী, কাজ পুরোলে কিষাণজি, কিষাণজি থেকে বিমল গুরুং থেকে আরাবুল ইসলাম, সবাইকে মমতা বন্দ্যোপাধ্যায় কাজের সময় ব্যবহার করেছেন, আর আজকে ফুরিয়েছে কাজ তাই ছুঁড়ে ফেলে দিচ্ছেন। শান্তনু সেন, দেখুন শান্তনু সেন আরজি করে একটা মানে যে কোনো কারণেই হোক, স্কোয়ার ফুটের হিসাব হতে পারে, পিসি ভাইপোর লবিবাজির শিকার হতে পারেন, ক্ষমতার ভর কেন্দ্রের কেন্দ্রবিন্দুর হিসাব অঙ্ক হতে পারে, যে কোনো কারণেই হোক শান্তনুবাবুর স্ত্রী কিছু সত্যি কথা বলে ফেলেছিলেন। দেখুন, তৃণমূল কংগ্রেসে আরজিকর নিয়ে যারাই একটু প্রতিবাদী ভূমিকা পালন করেছে, যারাই বিবেকের ডাকে সাড়া দিয়ে প্রতিবাদী আন্দোলনকে সমর্থন করেছেন বা মিডিয়াতে মুখ খুলেছেন, তাদের বিরুদ্ধে তৃণমূল ব্যবস্থা নিয়েছে। গোটা আরজিকর পিরিয়ডে আমরা কি দেখলাম? দেখলাম যারা প্রতিবাদ করছে, যারা উই ওয়ান্ট জাস্টিস চাইছে, তাদের উপর তৃণমূল আক্রমণ করছে, তাদেরকে মারধর করছে, গ্রাফিটি মুছে দিচ্ছে। একটা সরকার, একটা শাসক দল, একটা মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্য, মহিলা নেত্রীর রাজনৈতিক দল, তারা মহিলা ধর্ষণের মতন ঘটনায় প্রতিবাদী আন্দোলনের ওপর অত্যাচার চালাচ্ছে, বুলডোজার চালাচ্ছে। সেখানেই আমরা বুঝেছিলাম জহর বাবু হোক, কিংবা সুখেন্দু শেখর বাবু হোক, কিংবা শান্তনু সেন হোক, যারা প্রকাশ্যে এই ঘটনার পক্ষে দাঁড়িয়ে এই প্রতিবাদী আন্দোলনকে সহমর্মিতা জানিয়েছিলেন, তাদেরকে তৃণমূল সরিয়ে দিচ্ছে। এর দ্বারা প্রমাণিত যে ধর্ষকদের আড়াল করা রাজনৈতিক নেতারা, তারা তৃণমূলে সসম্মানে তাদের প্রমোশন হবে, আর যারা ধর্ষকদের বিরুদ্ধে কথা বলবেন তাদের জায়গা তৃণমূলে নেই। শান্তনু সেনের স্ত্রী বলে ফেলেছিলেন যে 11 সালের আগে আরজি করে এখানে দেখেছি যে বাম আমলে আরজি করে ভয়ে ঘুরে বেড়াতে হতো না। আর মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য মডেল এমন একটা মডেল, যে মডেলে তৃণমূলের রাজ্যসভা সাংসদের স্ত্রীকে, তার মেয়েকে আরজি করে পাঠাতে ভয় লাগে। শান্তনুবাবু বলেননি সন্দীপ ঘোষ থ্রেট করতেন, তার মেয়েকে রাত 12টায় ফোন করে বিরূপাক্ষরা থ্রেট দিত, আশিস পান্ডেরা থ্রেট দিত। তার মানে থ্রেট কালচার আরজি করে যা যা ঘটেছে সবটাই সত্যি। শান্তনুবাবুদের বিরুদ্ধে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবস্থা নেওয়া প্রমাণ করে যে এই আরজিকর ঘটনা ধামাচাপা দেওয়ার ক্ষেত্রে এই রাজ্যের সরকারের মহিলা মুখ্যমন্ত্রী কত বড় ভূমিকা ছিল। আগামী দিনে এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থা নিয়ে যারাই মুখ খুলবে, তাদের জায়গা তৃণমূল কংগ্রেসে নেই। অতীতের একের পর এক উদাহরণ আপনি দেখুন,
তৃণমূল কংগ্রেসে তারাই জায়গা পাবে যারা 75-25-এর সিস্টেম দিতে পারবে, তারাই জায়গা পাবে যারা নিষিদ্ধ সংগঠন জামাতের মাথা হবে, সিমির মাথা হবে, তারাই জায়গা পাবে যারা গরিব মানুষের সঙ্গে প্রতারণা করে সারদা নারদা রোজভ্যালির টাকা পৌঁছে দিতে পারবে। আর যারা এই চুরির সিস্টেমকে বাঁচিয়ে রাখবে, ধরা পড়বে না, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই ভাইপো বলে সম্বোধিত হবে। আর যারা ধরা পড়ে যাবে তাদেরকে তৃণমূল কংগ্রেস ছুঁড়ে ফেলে দেবে। আপনি একের পর এক উদাহরণ দেখতে পাবেন। পার্থবাবুর মতন নাম্বার 2 শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান, ওই যে জাল সেলাইন ব্যাক ডেটেড কোম্পানি কিভাবে ব্যবহৃত হয়, কিভাবে মানুষের প্রাণ চলে গেল। 11 সালে দক্ষিণ কলকাতায় একটা ধাবার মালিক এখন বাগড়ি মার্কেটে 121টা ওষুধ দোকানের মালিক হয়েছে। আর দক্ষিণ কলকাতার একজন রেস্তোরাঁর মালিক আরজি করে সন্দীপ ঘোষের সঙ্গে মিলিয়ে স্বাস্থ্য ব্যবস্থায় কোভিড পিরিয়ডে জাল ব্যবসা করে কয়েকশো কোটি টাকার ব্যবসা করেছে। এ কথা আমরা বলছি না। আপনি যদি 21 সালের পর ইডি সিবিআই এর একের পর এক তদন্ত দেখেন, হাজিরা তালিকা দেখেন, সিজার লিস্ট দেখেন, প্রথম সারির সমস্ত সংবাদপত্রে এই খবর প্রকাশিত হয়েছিল এবং যেখানে ঘনিষ্ঠভাবে যোগাযোগ প্রমাণিত হয়েছিল বাগদি মার্কেটের ওই ওষুধ ব্যবসায়ী, দক্ষিণ কলকাতার কালীঘাটের ওই রেস্তোরাঁ মালিক সন্দীপ ঘোষ, এমনকি স্বাস্থ্য দপ্তরে একের পর এক অধিকর্তার সঙ্গে। আমরা বারবার আর্জি করে দেখেছি না যে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য সচিবকে সরাতে চাইছিলেন না। কেন চাইছিলেন না? কারণ এই সেলাইন, ব্যাকডেটেড সেলাইন ব্যবহার করা, রক্তমাখা গ্লাভস ব্যবহার করা, হাসপাতালে প্রতিদিন এই যে গার্বেজের টাকা লুট করা, অঙ্গ প্রত্যঙ্গ পাচারের মতন গুরুতর অভিযোগ, সিন্ডিকেট চালানোর মতন অভিযোগ, এই যে পুরো মার্কেট, এই যে ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিতে স্বাস্থ্য দপ্তরে কয়েকশো কোটি টাকা বেহাত হচ্ছে, লুট হচ্ছে, তার কাটমানি কালীঘাট শাসক দল তারা পাচ্ছে। আজকে সেলাইনে কি অভিযোগ সামনে এসছে? স্বাস্থ্য দপ্তর যা রিপোর্ট জমা দিয়েছে তাতে দেখা যাচ্ছে যে যে রিজেক্টেড হয়ে যাওয়া স্যালাইন সেটা ব্যবহার করার ফলে আজকে প্রসূতি মৃত্যু হয়েছে। দক্ষিণ কলকাতার নামী সংস্থা, তার সঙ্গে যোগাযোগ, কেউ কিছু জানতো না। আমরা বারে বারে কথা বলি, 11 সালের পর এই রাজ্যে সারদা থেকে, নারদা থেকে, রোজভ্যালি থেকে, আরজিকর থেকে আজকের এই সেলাইন কেলেঙ্কারি, স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি, এই সমস্তটাই মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন। ঠিক যেমন ভাবে জানতেন আরজি করে সন্দীপ ঘোষ কি করে, ঠিক তেমন ভাবেই জানতেন যে সেলাইন ব্যাকডেটেড হওয়ার পরেও তাকে ব্যবহার করা হচ্ছে। ঠিক তেমন ভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন যে আরজি করে নির্যাতিতার পোস্টমর্টম যদি দ্বিতীয়বার হয় তাহলে তার রাজ্যের সরকার ফেঁসে যাবে। তার জন্য আজকে তিনি সবটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, নাটক করছেন। কালীঘাটের কাকু চরম বিপাকে 21শে জানুয়ারি তার ভয়েস স্যাম্পল কালেক্ট হবে কোর্টের নির্দেশে কার্যত, কি বলবেন? না দেখুন, কালীঘাটের কাকু বিপদে পড়তে পারেন যেমন পার্থ বিপদে পড়েছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পড়বেন না। একের পর এক তথ্য প্রমাণ যা সামনে এসছে তাতে তো সময়ের অপেক্ষা ছিল। লিপস অ্যান্ড বাউন্সের বিরুদ্ধে যা অভিযোগ, তাতে তো মুখ্যমন্ত্রী পরিবারের সদস্যদের ইডি সিবিআই ডেকে পাঠানো উচিত ছিল। আমরা সত্যি কথা বলতে গেলে আমরা প্রচন্ড হতাশ হচ্ছি। এই একটা কথা এখানে ক্লিয়ার করে দিই, বলছে কোম্পানির বিরুদ্ধে অভিযোগ উঠতেই পারে, তার জন্য তার মালিককে ডেকে পাঠাতে হবে, তার কোনো মানে নেই, এরকমই বিভিন্ন মহলে শুনতে পাই। না দেখুন, কোম্পানির বিরুদ্ধে অভিযোগ উঠতে পারে, কিন্তু সেই কোম্পানির সিইওর মধ্যে যদি 3জন মুখ্যমন্ত্রী পরিবারের সদস্য হন তাহলে তো কথা উঠবেই, প্রশ্ন উঠবেই। কোম্পানির বিরুদ্ধে অভিযোগ উঠলে যদি ঘাঁটলে দেখা যায় যে তার একজন কর্মচারী বলছেন যে আমার বসকে কেউ ছুতে পারবে না, আমার বসের নাম এবি, অভিষেক ব্যানার্জি। আমরা তো তখন প্রশ্ন করেছিলাম, আমরা তো স্লোগান দিয়েছিলাম যে এই রাজ্যের যত দুর্নীতির এনার্জি তার নাম অভিষেক ব্যানার্জি। গোটা রাজ্য জুড়ে মানুষের মধ্যে প্রশ্ন যে লিপস অ্যান্ড বাউন্সের ব্যবসাটা কি? কোন ব্যবসায় এত টাকার ব্যবসা? একদম। সেই জল কে খেয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় খেয়েছেন না গোটা রাজ্যের কোন একটা মানুষ খেয়েছেন? লিপস অ্যান্ড বাউন্স এমন একটা কোম্পানি যারা জলের ব্যবসা করে, যাদের অফিসে ওএমআর সিট পাওয়া যায়, যাদের দপ্তরে সারদা নারদার লিঙ্ক পাওয়া যায়, যাদের দপ্তরে গরু কয়লা বালির টাকা পাওয়া যায়, যাদের দপ্তরে থাইল্যান্ড দুবাইয়ের কানেকশন পাওয়া যায়, যাদের দপ্তরে শান্তনু কুন্তলের থেকে মতন লোকেদের যাতায়াত পাওয়া যায়, যাদের দপ্তরে প্রমোটারদের দপ্তর পাওয়া যায়। একদম। আমি বলছি এই কনসালটেশনটা কি এরকম কনসালটেশন যে কালো টাকাকে সাদা করবার জন্য যা যা করবার দরকার? তৃণমূল কংগ্রেসের জমানায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বাঁচানোর ক্ষেত্রে 500 কোটি টাকার প্রশান্ত কিশোরকে পোষার জন্য, দুর্নীতির সিন্ডিকেটকে রক্ষা করার জন্য সেখানে কি ট্রেনিং দেওয়া হতো? তাহলে কি সরকারের মুখ্যমন্ত্রীর পরিবারের একজন গুরুত্বপূর্ণ মহিলা এবং তার ভাইপো তারা কি ঠেকা নিয়েছিলেন যে এই রাজ্যে 11 সালের পর যা দুর্নীতি হবে তাকে লিপস অ্যান্ড বাউন্স কালো টাকাকে সাদা করবে? আসলে আপনি একটু খেয়াল করে দেখবেন দুর্নীতির ভরকেন্দ্র এই রাজ্যে কোথায়। দুর্নীতির ভরকেন্দ্র কালীঘাট, ক্যামাক স্ট্রিট। এই একটা পরিবার, যে পরিবারের হাতে আজকে প্রসূতি মায়ের মৃত্যুর কান্নার যন্ত্রণা, একটা পরিবারের জন্য আজকে আরজি করে স্বাস্থ্য দুর্নীতির একের পর এক পর্দাফাশ, একটা পরিবারের সঙ্গে দুর্নীতির সরাসরি যোগাযোগ গরু কয়লা বালি, এমনকি গোটা রাজ্য জুড়ে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি অনলাইন লটারি, এই যে বেআইনি দেশি মদ, এই যে প্রতিদিন বিষমদে মৃত্যুর সংখ্যা বাড়ছে, অনলাইন লটারি ব্যবসায় হতাশা হয়ে যুবকরা সর্বশ্রান্ত হচ্ছে, গোটা রাজ্য জুড়ে স্কুল কলেজে শিক্ষার পরিবেশ নষ্ট, মেধা আজকে পলায়িত হচ্ছে,
খোলা আকাশের নিচে মেধা দাঁড়িয়ে রয়েছে, এই সমস্ত কিছু একটা পরিবারের ওই সাদা শাড়ির আড়ালে লুকিয়ে রয়েছে। ওই সাদা শাড়িটাকে যদি একবার ধরা যায়, ওই পরিবারটাকে যদি ইডি সিবিআই এর সামনে হাজির করানো যায়, তাহলে এই রাজ্যটা অন্তত আগামী কয়েকটা প্রজন্ম, কয়েকটা জেনারেশন অন্তত এই মৃত্যুর কান্নার আওয়াজ থেকে রক্ষা পাবে।